Audio Jungle. Audio Jungle. হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি বঙ্কিম স্যার। তোমাদের আগের দিন ফিজিক্যাল সায়েন্সের লাইট চ্যাপ্টারের আলোর প্রতিফলন সম্পর্কে আমরা পড়েছিলাম। আজকে তারই একটা অ্যাপ্লিকেশন, যেটা গোলীয় দর্পণ অর্থাৎ স্পেরিক্যাল মিরর সম্পর্কে আমরা পড়ব। তো দেখো, গোলীয় দর্পণ অর্থাৎ স্পেরিক্যাল মিরর আজকে হচ্ছে আমাদের টপিক। তো এই যে টপিকটা অর্থাৎ গোলীয় দর্পণ, তাকে আমরা কয় ভাগে ভাগ করি? দুই ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে অবতল দর্পণ অর্থাৎ কনকেভ মিরর, আর একটা হচ্ছে উত্তল দর্পণ অর্থাৎ কনভেক্স মিরর। দেখো ওখানে লেখা আছে অবতল দর্পণ আমরা কিভাবে পাই? গোলক, ধরো এই হচ্ছে একটা গোলক, এই গোলকের একটা ছোট্ট অংশ যদি আমি কেটে নিই, ধরো এইটুকু অংশ যখন কেটে নিলাম, তাহলে এটা একটা গোলকের অংশ পেলাম। তার বাইরের দিক অর্থাৎ উত্তল দিকে যদি আমরা প্রলেপ দিয়ে দিই, তাহলে আমরা অবতল দিকটা অর্থাৎ এই দিকটাকে প্রতিফলক তল হিসেবে কাজে লাগাতে পারি। তো যেহেতু আমরা অবতল দিকটাকে প্রতিফলক তল হিসেবে কাজে লাগাচ্ছি, তাই সেটাকে আমরা বলি অবতল দর্পণ। আবার ওই গোলকের অংশেরই যখন আমরা উত্তল দিকটা প্রতিফলক তল হিসেবে কাজে লাগাবো এবং অবতল দিকটাতে প্রলেপ দিয়ে দেবো, তখন যে দর্পণ পাবো সেটাকে বলা হবে উত্তল দর্পণ। ঠিক আছে, ক্লিয়ার সবার? দেখো, অবতল দর্পণ কি করে? প্রধান অক্ষের সমান্তরাল যে আলোকরশ্মি, এই যে দেখো প্রধান অক্ষের সমান্তরালভাবে যখন আলোকরশ্মি দর্পণে এসে পড়ে, তখন সেটা কি করে? প্রতিফলনের পর সেটা অভিসারী রশ্মিতে পরিণত করে দিচ্ছে, অর্থাৎ একটা বিন্দুতে মিলিত করে দিচ্ছে। আর আমরা জানি যে গোলীয় দর্পণের প্রধান অক্ষের সমান্তরালভাবে যখন আলোকরশ্মি আসে, তখন তা প্রতিফলনের পর সর্বদা ফোকাস বিন্দু দিয়ে যায়। তাহলে যেহেতু অবতল দর্পণ প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিকে অভিসারী রশ্মিতে পরিণত করছে, তাই অবতল দর্পণকে আমরা অভিসারী দর্পণ বা কনভার্জিং মিরর বলে থাকি। এটা একটা ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, বিভিন্ন পরীক্ষায় আসে যে কোন দর্পণকে আমরা অভিসারী দর্পণ বা কনভার্জিং মিরর বলি। তাহলে অ্যান্সার হয়ে যাবে অবতল দর্পণ। তার কারণটা আমি বলে দিলাম। এবার দেখো আর একটা পার্ট, উত্তল দর্পণ অর্থাৎ কনভেক্স মিরর। তো এই উত্তল দর্পণ আবার কি করে? প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি যখন উত্তল দর্পণে গিয়ে পড়ে, তখন তা প্রতিফলন হয়। এখানে প্রতিফলন হওয়ার পর সেই রশ্মিটা আপতিত রশ্মি প্রতিফলনের পর অপসারী রশ্মিতে পরিণত হয়ে যাচ্ছে। অর্থাৎ দেখো যে মনে হচ্ছে যেন প্রধান অক্ষের ওপর কোনো একটা বিন্দু থেকে অপসৃত হচ্ছে। দেখো, আর যে বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, সেই বিন্দুটাকে বলা হয় মুখ্য ফোকাস বিন্দু এফ। তাহলে এই প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি উত্তল দর্পণে যখন গিয়ে পড়ে, তো সেটা অপসারী রশ্মিতে পরিণত হয়ে যাচ্ছে, অর্থাৎ ছড়িয়ে যাচ্ছে, কোনো একটা বিন্দু থেকে ছড়িয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে। তাই উত্তল দর্পণকে আমরা অপসারী দর্পণ বা ডাইভার্জিং মিরর বলে থাকি। এই হচ্ছে দুটো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আমরা আজকের টপিকে অর্থাৎ এই গোলীয় দর্পণ মানে অবতল দর্পণ এবং উত্তল দর্পণে বিভিন্ন জায়গায়, এই দর্পণের সামনে বিভিন্ন জায়গায় বস্তুকে রাখবো এবং তার ফলে ওই বস্তুর কী রকম প্রতিবিম্ব পাবো সেই ছবিগুলোই আঁকবো, দিয়ে দেখব কি হচ্ছে ব্যাপারটা। দেখো নেক্সট পয়েন্ট, অবতল দর্পণে কী রকমের প্রতিবিম্ব গঠিত হয়। তাহলে অবতল দর্পণের সামনে যখন যে কোনো বস্তুকে আমরা রাখি, মোট 4 ধরনের প্রতিবিম্ব পাই। কি? একটা হচ্ছে সদ, অবশীর্ষ এবং খর্বাকায়, অর্থাৎ বস্তুর আকারের তুলনায় ছোট। সদ, অবশীর্ষ এবং খর্বাকায়। পরের টাইপ হচ্ছে সদ অবশীর্ষ অর্থাৎ বাস্তব প্রতিবিম্ব, অবশীর্ষ কথার অর্থ উল্টো, ও বস্তুর আকারের সমান প্রতিবিম্ব পাই। বস্তুর আকারের সমান। 3 নম্বর টাইপের প্রতিবিম্ব হচ্ছে সদ অবশীর্ষ এবং বিবর্ধিত প্রতিবিম্ব, অর্থাৎ বাস্তব, উল্টো এবং বস্তুর আকারের তুলনায় বড়। বিবর্ধিত প্রতিবিম্ব 3 রকম হলো। আর একটা প্রতিবিম্ব পাই এই অবতল দর্পণে, সেটা হচ্ছে অসদ, সমশীর্ষ
ও বিবর্ধিত প্রতিবিম্ব। এদের ইংলিশ টার্মগুলো তোমাকে মনে রাখতে হবে। সদ অবশিষ্ট কথার অর্থ হলো রিয়েল ইনভার্টেড অ্যান্ড ডিমিনিশড, অর্থাৎ খর্বাকায়। রিয়েল ইনভার্টেড অ্যান্ড ইকুয়াল টু দ্য অবজেক্ট, অর্থাৎ বস্তুর আকারে সমান। নেক্সট, সদ অবশিষ্ট এবং বিবর্ধিত, অর্থাৎ রিয়েল ইনভার্টেড অ্যান্ড এনলার্জড। নেক্সট হচ্ছে অসৎ সমশীর্ষ বিবর্ধিত, অর্থাৎ ভার্চুয়াল ইরেক্ট অ্যান্ড এনলার্জড। দেখো, সদ অবশীর্ষ খর্বাকায় প্রতিবিম্বটা যখন অবতল দর্পণের বক্রতা কেন্দ্র এবং অসীম, অর্থাৎ অসীম এবং বক্রতা কেন্দ্রের জাস্ট আগে পর্যন্ত যে কোনো অবস্থানে তুমি বস্তুকে রাখবে, তাহলে আমরা তার সদ অবশীর্ষ এবং খর্বাকায় প্রতিবিম্বই পাবো। অর্থাৎ অসীম থেকে শুরু করে বক্রতা কেন্দ্রের জাস্ট আগে পর্যন্ত যে কোনো অবস্থানে বস্তুকে তুমি যদি রাখো, দেখো, তাহলে সর্বদা সদ অবশীর্ষ এবং খর্বাকায় প্রতিবিম্বই পাওয়া যায়। আর 2 নম্বর পয়েন্ট দেখো, যখন অবতল দর্পণের সামনে অসীম নয় বক্রতা কেন্দ্রে, অবতল দর্পণের সামনে যখন বক্রতা কেন্দ্রে কোনো বস্তুকে রাখা হয়, তাহলে তার সদ অবশীর্ষ এবং বস্তুর আকারের সমান প্রতিবিম্ব পাবো। আর কোথায় গঠিত হবে? বক্রতা কেন্দ্রেই প্রতিবিম্বটি গঠিত হবে। তারপরের পয়েন্ট, বস্তুকে যখন আমরা বক্রতা কেন্দ্রের পরে এবং ফোকাস বিন্দু পর্যন্ত, মানে বক্রতা কেন্দ্রের জাস্ট পরে থেকে ফোকাস বিন্দু পর্যন্ত যে কোনো অবস্থানে যদি বস্তুকে রাখি, তাহলে তার প্রতিবিম্ব গঠিত হবে অসীম এবং বক্রতা কেন্দ্রের মাঝে। এই হচ্ছে প্রতিবিম্ব গঠিত হয়েছে অসীম এবং বক্রতা কেন্দ্রের মাঝে, এবং সেই প্রতিবিম্বটি হবে সদ অবশীর্ষ এবং বিবর্ধিত প্রতিবিম্ব। 4 নম্বর পয়েন্ট, এটা 4 নম্বর পয়েন্ট হচ্ছে কি? অসদ সমশীর্ষ এবং বিবর্ধিত প্রতিবিম্ব। অর্থাৎ বস্তুকে তুমি যখন ফোকাস বিন্দু এবং মেরুর মাঝে যে কোনো বিন্দুতে রাখবে, তখন তার প্রতিবিম্ব গঠিত হবে অবতল দর্পণের পেছনে সমশীর্ষ এবং বিবর্ধিত প্রতিবিম্ব পাওয়া যাবে। অর্থাৎ অসৎ, সমশীর্ষ এবং বিবর্ধিত প্রতিবিম্ব পাবো কখন? যখন বস্তুকে ফোকাস বিন্দুর পরে এবং মেরুর আগে যে কোনো বিন্দুতে রাখা হয়, তখনই অসৎ, সমশীর্ষ এবং বিবর্ধিত প্রতিবিম্ব পাওয়া যায়। তাহলে এই 4 ধরনের প্রতিবিম্ব আমরা অবতল দর্পণে পেয়ে থাকি। অবতল দর্পণের সামনে বস্তুকে যখন আমরা অসীমে রাখি, অর্থাৎ বস্তু যদি অসীমে থাকে, তাহলে দেখো অসীম থেকে আলোকরশ্মি অবতল দর্পণে এসে পড়ে এবং তারা ফোকাস তলে, অর্থাৎ ফোকাস বিন্দুতে যদি একটা তল কল্পনা করা হয়, সেই তলের ওপর মিলিত হয়। আর যেখানে দুটি আলোকরশ্মি মিলিত হবে, সেখানে প্রতিবিম্ব সৃষ্টি হবে। অর্থাৎ বস্তুর অবস্থান যদি অবতল দর্পণের সামনে অসীমে হয়, তাহলে তার প্রতিবিম্ব গঠিত হবে ফোকাস তলে। প্রতিবিম্বের অবস্থান কোথায়? ফোকাস তলে প্রতিবিম্ব গঠিত হয়। বস্তু যদি বিন্দু বস্তু থাকে, তাহলে তার অবস্থান হবে ফোকাস বিন্দুতে, আর বস্তুর যদি একটা নির্দিষ্ট হাইট থেকে থাকে, তাহলে সেটা ফোকাস তলে গঠিত হবে। এবং এই প্রতিবিম্বের প্রকৃতি কীরূপ দেখো, বস্তু অসীমে রাখা আছে, মানে বস্তু অনেক বড়, তার তুলনায় বস্তু হয়েছে ছোট। বস্তুর মাথা বা শীর্ষ দেখো উপরের দিকে আছে, প্রতিবিম্বের শীর্ষ নিচের দিকে আছে, এবং এটি উল্টো প্রতিবিম্ব, মানে অবশীর্ষ, অর্থাৎ সেটি হবে কি? সদ। তাহলে প্রতিবিম্বের প্রকৃতি কি হয়ে যাবে? এই প্রতিবিম্বের প্রকৃতি হবে সদ, অবশীর্ষ এবং খড়বাকায় প্রতিবিম্ব সৃষ্টি হয়েছে। যদি বস্তু খড়বাকায় হয়, তাহলে রৈখিক বিবর্ধন
আমরা রৈখিক বিবর্ধনের ফর্মুলা জানি কি m ইকুয়াল টু প্রতিবিম্বের আকার বাই বস্তুর আকার বাই বস্তুর আকার, অর্থাৎ I বাই ও। প্রতিবিম্বের আকারকে আমরা I ধরলাম, বস্তুর আকারকে ও ধরলাম। তো যখন প্রতিফলনের ক্ষেত্রে আমরা দেখব, তো রৈখিক বিবর্ধন এটা ধরবো I বাই ও, অথবা মাইনাস মেরু থেকে প্রতিবিম্বের দূরত্ব v ডিভাইডেড বাই বস্তুর দূরত্ব। এই হবে আমাদের রৈখিক বিবর্ধনের ফর্মুলা, অর্থাৎ m ইকুয়াল টু I বাই ও, যদি আকার দিয়ে ভাবি, মাইনাস v বাই ইউ যখন আমরা দূরত্ব দিয়ে ভাববো, অর্থাৎ বস্তু দূরত্ব ইউ এখানে ধরলাম আমরা। তো প্রতিবিম্বের প্রকৃতি হচ্ছে সদ, অবশীর্ষ এবং খর্বাকায়। তো খর্বাকায় মানে কি? প্রতিবিম্বের আকার বস্তুর আকারের তুলনায় ছোট, অর্থাৎ প্রতিবিম্বের আকার এই লব ছোট হওয়ার বড়, তার মানে এম এর মান কি হবে? 1-এর থেকে কম হবে, অর্থাৎ রৈখিক বিবর্ধনের মান লেস দেন 1 হবে। এক্সাম্পল, ধরো রৈখিক বিবর্ধনের মান হলো 0.2, 0.5 এরকম হবে, 1-এর তুলনায় কম হবে, 0-এর তুলনায় বড় হবে। এবং এই রৈখিক বিবর্ধনের চিহ্ন কি হবে? যখন বস্তু সৎ হয়, সৎ হতে গেলে আমরা এই দর্পণের ক্ষেত্রে প্রতিবিম্বের যে দূরত্ব সেটা নেগেটিভ হয়, অর্থাৎ ভি ফর্মুলাতে মাইনাস আছেই একটা, ভি হবে নেগেটিভ এবং ইউও হবে নেগেটিভ। তাহলে এই নেগেটিভ নেগেটিভ কেটে গেল, দিয়ে আলটিমেট নেগেটিভ আসবে, অর্থাৎ প্রতিবিম্ব যখন সৎ হবে তখন সর্বদাই রৈখিক বিবর্ধনের মান হবে নেগেটিভ। সৎ প্রতিবিম্বের ক্ষেত্রে রৈখিক বিবর্ধন নেগেটিভ হয়। পরবর্তী পয়েন্ট, যখন অবতল দর্পণের সামনে বস্তুকে আমরা অসীম থেকে, এই অসীম থেকে বক্রতা কেন্দ্রের মধ্যে যে কোনো বিন্দুতে রাখবো, ধরো আমি এইখানে বস্তু রাখলাম, অসীম থেকে বক্রতা কেন্দ্রের জাস্ট আগে পর্যন্ত একটা অবস্থানে বস্তুকে রাখলাম, তাহলে এইখান থেকে একটি রশ্মি অবতল দর্পণে গিয়ে পড়বে। যেহেতু এটি প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি, তাহলে প্রতিফলনের পর এ মুখ্য ফোকাস বিন্দু দিয়ে চলে যাবে। আর একটি রশ্মি নেব যেটা মুখ্য ফোকাস বিন্দু দিয়ে। এবার আমরা জানি যখন রশ্মি মুখ্য ফোকাস বিন্দু দিয়ে দর্পণের ওপর আপতিত হয়, প্রতিফলনের পর সেটা প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে চলে যায়। তাহলে এই দুটি রশ্মি পরস্পর এই বিন্দুতে ছেদ করেছে, তাহলে এইখানে প্রতিবিম্বটা সৃষ্টি হবে, এইখানে প্রতিবিম্বটা সৃষ্টি হবে। তো খেয়াল করে দেখো, বস্তুটার দৈর্ঘ্য বা উচ্চতা এতটা ছিল, প্রতিবিম্বের উচ্চতা ছোট হয়েছে, তার মানে, আর দেখো অবশীর্ষ প্রতিবিম্ব গঠিত হয়েছে, উল্টো প্রতিবিম্ব গঠিত হয়েছে, তার মানে এটা সৎ প্রতিবিম্ব হবে। তাহলে প্রতিবিম্বের অবস্থান কোথায়? যখন বস্তুকে আমরা অসীম এবং বক্রতা কেন্দ্রের মাঝে যে কোনো অবস্থানে রাখি, প্রতিবিম্ব সর্বদা বক্রতা কেন্দ্র এবং ফোকাসের মাঝে গঠিত হয়, অর্থাৎ বক্রতা কেন্দ্র সি ও ফোকাস বিন্দুর মাঝে যে কোনো বিন্দুতেই প্রতিবিম্ব গঠিত হবে। প্রতিবিম্বের প্রকৃতি কীরূপ হবে? প্রতিবিম্ব হবে সৎ, অবশীর্ষ এবং খর্বাকায়, অর্থাৎ রৈখিক বিবর্ধনের মান 1-এর থেকে ছোট হবে। যেহেতু প্রতিবিম্বটি সৎ, তাহলে রৈখিক বিবর্ধনের মান নেগেটিভ, অর্থাৎ ঋণাত্মক হবে। পরবর্তী পয়েন্ট, যখন আমরা বস্তুকে বক্রতা কেন্দ্রের ওপর রাখবো, তখন দেখব যে প্রতিবিম্বটি কীরূপ হচ্ছে। তাহলে বস্তুকে আমরা রাখলাম বক্রতা কেন্দ্রে। যখন অবতল দর্পণের সামনে বস্তুকে বক্রতা কেন্দ্রে রাখা হয়, তাহলে প্রতিবিম্বটি কীরূপ গঠিত হচ্ছে দেখি। তাহলে বক্রতা কেন্দ্রের ওপর আমি এই বস্তুটিকে রাখলাম, তাহলে এর শীর্ষ থেকে একটি আলোক রশ্মি যাবে, যেটা আমরা প্রধান অক্ষের সমান্তরালভাবে নেব। এই রশ্মিটি মুখ্য ফোকাস বিন্দু দিয়ে যাবে। প্রতিফলনের পর, যেহেতু প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি, প্রতিফলনের পর সেটা মুখ্য ফোকাস বিন্দু দিয়ে যাবে। আর একটি রশ্মি আমরা নেব যেটা হচ্ছে মুখ্য ফোকাস বিন্দু দিয়ে যাবে।
তাহলে মুখ্য প্রকাশ বিন্দু দিয়ে যখন দর্পণের ওপর আলোকরশ্মি আপতিত হয় প্রতিফলনের পর তা প্রধান অক্ষের সমান্তরালভাবে যায়। তাহলে এই রশ্মিটি প্রধান অক্ষের সমান্তরালভাবে যাবে এবং এই বিন্দুতে তারা মিলিত হয়েছে। খেয়াল করে দেখো এই প্রতিবিম্বটি বক্রতা কেন্দ্রেই গঠিত হয়েছে, অর্থাৎ বস্তুকে যদি অবতল দর্পণের সামনে বক্রতা কেন্দ্রে রাখি তাহলে প্রতিবিম্ব বক্রতা কেন্দ্রেই গঠিত হয় এবং বস্তুর আকার বা উচ্চতা যতটা হয় প্রতিবিম্বের আকার বা উচ্চতা ঠিক ততটাই হয়। বস্তু দেখো সোজা ছিল, প্রতিবিম্ব উল্টো হয়ে গেছে, মানে অবশীর্ষ হয়ে গেছে, তার মানে এটি হবে সদ অবশীর্ষ এবং বস্তুর আকারের সমান, বস্তুর আকারের সমান প্রতিবিম্ব হবে এর প্রকৃতি। আর কোথায় গঠিত হচ্ছে? বক্রতা কেন্দ্রে গঠিত হয়, প্রতিবিম্বটি বক্রতা কেন্দ্রে গঠিত হয়। এবার আমরা যদি রৈখিক বিবর্ধন সম্পর্কে চলে আসি, দেখো প্রতিবিম্বের আকার এবং বস্তুর আকার সমান হয়েছে, তাহলে রৈখিক বিবর্ধনের মান কি হবে? একের সঙ্গে সমান হবে, অর্থাৎ লব এবং হর এখানে সমান হয়ে গেছে, তাই প্রতিবিম্বটি বস্তুর আকারে সমান হয়েছে, রৈখিক বিবর্ধনের মান অন হবে। তো যেহেতু প্রতিবিম্বটি অবতল দর্পণের বাম দিকে আছে, তাহলে অবতল দর্পণের বাম দিকে যদি প্রতিবিম্ব গঠিত হয় তাহলে প্রতিবিম্ব দূরত্ব কি হয়? নেগেটিভ হয়। আর বস্তু দূরত্ব, বস্তু সবসময় আমরা বাঁ দিকেই রাখি, তাই বস্তু দূরত্ব নেগেটিভই হবে, অলওয়েজ নেগেটিভ। কারণ অবতল দর্পণের ক্ষেত্রে চিহ্ন যদি আমরা নির্ণয় করি, এখানে আমি ছোট্ট করে একটু চিহ্নটা বুঝিয়ে দিচ্ছি তোমাদের, যে অবতল দর্পণের ক্ষেত্রে কোন চিহ্নটা আমরা নেব। এ হচ্ছে যে কোনো গোলীয় দর্পণ, ঠিক আছে, মানে গোলীয় দর্পণের চিহ্ন নির্ণয়। আমি এক্সাম্পল হিসেবে এখানে অবতল দর্পণ দিয়ে দেখাচ্ছি। এ হচ্ছে প্রধান অক্ষ মেরু। গোলীয় দর্পণের ক্ষেত্রে দূরত্ব সর্বদা মেরু বিন্দু থেকে মাপতে হয়। আমরা যেমন ছোটবেলায় এক্স অক্ষ ওয়াই অক্ষ পড়েছিলাম, এদিকে এক্স এর পজিটিভ দিক ছিল, এদিকে এক্স এর নেগেটিভ দিক ছিল, ওয়াই এর পজিটিভ, ওয়াই এর নেগেটিভ, এইভাবে লেখচিত্রের অঙ্কগুলো আমরা করতাম। ঠিক একই রকমভাবে এটা মূল বিন্দু ধরেছিলাম, মূল বিন্দু থেকে যখন ডান দিকে যেতাম তখন আমরা নিতাম পজিটিভ দূরত্ব নিতাম। মূল বিন্দু থেকে যখন বাঁ দিকে আসতাম যে কোনো দূরত্বকে আমরা নেগেটিভ নিতাম। মূল বিন্দু থেকে উপরে উঠতে গেলে পজিটিভ নিতাম এবং নিচে নামতে গেলে নেগেটিভ লিখতাম। একই রকম এখানে মূল বিন্দুটা মেরুর মতো কাজ করে। অবতল দর্পণের ক্ষেত্রে এই মেরুকেই মূল বিন্দু ভাববো। তাহলে মেরু থেকে তুমি যদি ডান দিকে দূরত্ব মাপো তাহলে সেই দূরত্বটা হবে পজিটিভ। মেরু থেকে তুমি যদি বাঁ দিকে দূরত্ব মাপো যে কোনো দূরত্ব হবে নেগেটিভ। মেরু থেকে ওপরের দিকে যদি দূরত্ব মাপো সেটা হবে পজিটিভ এবং মেরু থেকে নিচের দিকে যদি দূরত্ব মাপো সেটা হবে নেগেটিভ। তাহলে বস্তুকে যখন আমরা বাঁ দিকে রাখছি, ধরো এই হচ্ছে বস্তু, তাহলে মেরু থেকেই আমি দূরত্ব মাপবো। মেরু থেকে বস্তুর দূরত্ব কত? এই মেরু থেকে দেখো বস্তুর দূরত্বকে ইউ ধরলাম, তাহলে এই মেরু বিন্দু থেকে আমাকে বাঁ দিকে আসতে হচ্ছে দূরত্ব মাপতে, তাই বস্তুর দূরত্ব নেগেটিভ। আর প্রতিবিম্ব যদি বাঁ দিকে গঠিত হয়, ধরো এই বিন্দুতে প্রতিবিম্বটা গঠিত হলো, তাহলে এই মেরু থেকে প্রতিবিম্বের দূরত্ব ভি, তাহলে ভি কী হবে? নেগেটিভ। আর আমরা জানি যে অবতল দর্পণের ফোকাস বক্রতা কেন্দ্র যদি এই বিন্দু হয়, কারণ এটা হচ্ছে গোলকের একটা অংশ, এই গোলকের কেন্দ্র সি, আর ফোকাস কোথায় হয়? এখানে হয়। তাহলে অবতল দর্পণের বক্রতা কেন্দ্র বাঁ দিকে, অর্থাৎ বক্রতা ব্যাসার্ধ আর, সেটাও হবে নেগেটিভ। এবং ফোকাস দূরত্ব দেখো মেরু থেকে ফোকাস বিন্দুর যে দূরত্ব সেটাও আমাকে বাঁ দিকেই নির্ণয় করতে হচ্ছে, তাহলে ফোকাসও কী হবে? নেগেটিভ হবে। তাহলে অবতল দর্পণের ক্ষেত্রে কি কি চিহ্ন দেখো, যখন বস্তু বাঁ দিকে গঠিত হবে নেগেটিভ নেব, প্রতিবিম্ব যখন বাঁ দিকে গঠিত হবে নেগেটিভ নিব। প্রতিবিম্ব যদি ডান দিকে গঠিত হয়, ধরো এখানে প্রতিবিম্ব গঠিত হয়ে গেল, তাহলে প্রতিবিম্ব দূরত্ব পজিটিভ হবে। বস্তু দূরত্ব অলওয়েজ নেগেটিভ, বক্রতা ব্যাসার্ধ নেগেটিভ এবং ফোকাস দূরত্ব নেগেটিভ। তাহলে একটা কোয়েশ্চেন, যে কোন প্রকার গোলীয় দর্পণের ফোকাস দূরত্ব নেগেটিভ হয় বা অবতল দর্পণের ফোকাস দূরত্বের প্রকৃতি কীরূপ? তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? ঋণাত্মক বা নেগেটিভ ফোকাস দূরত্ব। তাহলে প্রতিবিম্ব এখানে বাঁ দিকে গঠিত হয়েছে, তাহলে প্রতিবিম্ব দূরত্ব হচ্ছে নেগেটিভ এবং বস্তু দূরত্ব নেগেটিভ কেটে গেল। তো সদ যেহেতু প্রতিবিম্ব গঠিত হচ্ছে, রৈখিক বিবর্ধনের মান অলওয়েজ কি হবে? নেগেটিভই হবে। পরবর্তী পয়েন্ট, যখন বস্তুকে আমরা
বক্রতা কেন্দ্র এবং মুখ্য ফোকাসের মধ্যে যে কোনো বিন্দুতে রাখবো। ধরে নিলাম বস্তুকে আমি এই একটা অবস্থানে রেখেছি, এ হচ্ছে বস্তু। তাহলে দর্পণ থেকে বস্তুর দূরত্ব এতটা, ইউ নেগেটিভ। এর মাথা থেকে একটি রশ্মি গেল যেটা দর্পণে গিয়ে পড়লো। তো যেহেতু এটা প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি, এ প্রতিফলনের পর মুখ্য ফোকাস বিন্দু দিয়ে চলে যাবে। আর একটি রশ্মি আমরা মুখ্য ফোকাস বিন্দু দিয়ে নেব, তাহলে এটা প্রতিফলনের পর প্রধান অক্ষের সমান্তরালভাবে চলে যাবে এবং এই দুটি রশ্মি পরস্পর একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করবে, সেখানেই হবে প্রতিবিম্বের শীর্ষ। তাহলে এখানে ছেদ করেছে, তাহলে এখানে প্রতিবিম্ব গঠিত হবে। তো দেখো, বস্তুকে যখন আমরা বক্রতা কেন্দ্র এবং মুখ্য ফোকাসের মধ্যে যে কোনো বিন্দুতে রাখলাম, তাহলে প্রতিবিম্বটা গঠিত হয়েছে কোথায়? বক্রতা কেন্দ্র এবং অসীম এদের মাঝখানে, বক্রতা কেন্দ্র এবং অসীমের মাঝখানে। বস্তু ছিল সোজা, প্রতিবিম্ব হয়ে গেছে উল্টো, তাহলে প্রতিবিম্বের অবস্থান কোথায়? বস্তুকে যখন বক্রতা কেন্দ্র এবং ফোকাসের মাঝে রাখবো, তাহলে প্রতিবিম্বের অবস্থান হচ্ছে অসীম ও বক্রতা কেন্দ্রের মাঝে। বক্রতা কেন্দ্রের মধ্যে যে কোনো বিন্দুতে প্রতিবিম্ব গঠিত হয়। এবং প্রতিবিম্বের প্রকৃতি কীরূপ? তো অবশীর্ষ মানে হচ্ছে সদ, অর্থাৎ সদ অবশীর্ষ। এবং দেখো, বস্তু এতটা ছিল, প্রতিবিম্ব বড় এবং বিবর্ধিত প্রতিবিম্ব পাবো আমরা, এনলার্জ প্রতিবিম্ব পাওয়া যাবে। তো যেহেতু প্রতিবিম্বের আকার বস্তুর আকারের তুলনায় বড়, তাহলে রৈখিক বিবর্ধনের মান কি হবে? 1-এর থেকে বড় হবে। এক্সাম্পল হিসেবে রৈখিক বিবর্ধন ধরে নাও 2 হচ্ছে, 3 হচ্ছে, 4 হচ্ছে, এরকম হবে। তো সৎ প্রতিবিম্ব, তাহলে রৈখিক বিবর্ধনের চিহ্ন কি হবে? নেগেটিভ হবে। নেক্সট, বস্তুকে যদি আমরা এবার ফোকাস বিন্দুতে রেখে দিই, বস্তুকে ফোকাস বিন্দুতে রাখলাম, বস্তুর অবস্থান ফোকাস বিন্দুতে। এই হচ্ছে বস্তু, একটি রশ্মি যাবে প্রধান অক্ষের সমান্তরালভাবে এবং যেহেতু প্রধান অক্ষের সমান্তরালভাবে যাচ্ছে, প্রতিফলনের পর এই রশ্মিটি মুখ্য ফোকাস বিন্দু দিয়ে চলে গেল। আর একটি রশ্মি, দেখো আর একটি রশ্মি আমাকে মুখ্য ফোকাস বিন্দু দিয়ে নিতে হবে। তাহলে মুখ্য ফোকাস বিন্দু দিয়ে নিলে আমি নিতে পারবো না, তাহলে আমি কিভাবে নেব? বক্রতা কেন্দ্র দিয়ে নেব। তাহলে একটা আলোক রশ্মি এই বক্রতা কেন্দ্র বরাবর দর্পণের ওপর পড়লো। আর আমরা জানি যে বক্রতা কেন্দ্র বরাবর যদি আলোক রশ্মি দর্পণে প্রতিফলিত হয়, আপতিত হয়, তাহলে প্রতিফলনের পর সেই বরাবরই চলে যায়, তাই তো? তাহলে এই দুটি রশ্মি দেখো সমান্তরাল রশ্মি হচ্ছে, প্রতিফলনের পর সমান্তরাল রশ্মি হচ্ছে, অর্থাৎ এরা কখনোই পরস্পরকে ছেদ করবে না। কোথায় ছেদ করবে যদি ধরি? তাহলে ধরে নিলাম অসীমে কোনো একটা বিন্দুতে এই দুটি আলোক রশ্মি ধীরে 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 গিয়ে ছেদ করলো, অর্থাৎ এদের প্রতিবিম্বটা কোথায় গঠিত হবে? অসীমে গিয়ে গঠিত হবে। তাহলে বস্তুকে যদি আমি ফোকাস বিন্দুতে রাখি, তাহলে তার প্রতিবিম্ব কোথায় গঠিত হয়? অসীমে প্রতিবিম্ব গঠিত হয়। ক্লিয়ার? তাহলে প্রতিবিম্বের প্রকৃতি কীরূপ পাচ্ছি? তো কোথাও একটা অসীমে গঠিত হলো, এরকম প্রতিবিম্ব পাবো, অর্থাৎ উল্টো পাচ্ছি, অবশীর্ষ পাচ্ছি। তাহলে সদ অবশীর্ষ এবং বস্তুর তুলনায় অনেক বিবর্ধিত, অনেক বড় হবে, বস্তুর তুলনায় অনেকটাই বিবর্ধিত প্রতিবিম্ব আমরা পাবো। তো হাইলি এনলার্জড রৈখিক বিবর্ধনের মান 1-এর তুলনায় অনেকটাই বেশি। এক্সাম্পল হিসেবে রৈখিক বিবর্ধনের মান ধরে নাও 1000 হয়ে গেল, 5000 হয়ে গেল, অনেকটাই বড় প্রতিবিম্ব আমরা পাবো। তার সৎ প্রতিবিম্ব গঠিত হচ্ছে, তো রৈখিক বিবর্ধনের চিহ্ন কি হবে? ঋণাত্মক হবে, নেগেটিভ হবে। আর একটা পয়েন্ট, বস্তুকে যখন আমরা ফোকাস বিন্দুর জাস্ট পরে এবং মেরুর আগে যে কোনো একটা বিন্দুতে রাখবো, তখন প্রতিবিম্বটা কীরূপ পাচ্ছি দেখছি আমরা। দেখো, তাহলে আমরা সদ অবশীর্ষ এবং খর্বাকায় প্রতিবিম্ব কত দূর পর্যন্ত পেলাম? যখন বস্তুকে অসীম থেকে জাস্ট বক্রতা কেন্দ্রের আগে পর্যন্ত এই দূরত্ব বস্তুকে রাখলাম, তখনই সদ অবশীর্ষ এবং খর্বাকায় প্রতিবিম্ব পেলাম। যখন বক্রতা কেন্দ্রে বস্তুকে রাখলাম, তখন সদ অবশীর্ষ বস্তুর আকারে সমান প্রতিবিম্ব পেলাম। আর যখন বক্রতা কেন্দ্র থেকে ফোকাসের মাঝে রাখলাম, তখন সদ অবশীর্ষ বিবর্ধিত প্রতিবিম্ব পেলাম।
ফোকাসে রাখতে গিয়ে দেখছি যে সদ, অবশিষ্ট এবং অনেক বিবর্ধিত প্রতিবিম্ব পাচ্ছি। কিন্তু যখন বস্তুকে ফোকাস এবং মেরুর মাঝে রাখবো তখন তার প্রতিবিম্ব দর্পণের পেছনে গঠিত হবে, সমশীর্ষ প্রতিবিম্ব পাবো আমরা, অর্থাৎ অসৎ, সমশীর্ষ এবং বিবর্ধিত প্রতিবিম্ব পাবো। তো সেই অবস্থানটাই দেখাচ্ছি তোমাদের। তো বস্তুর অবস্থান এবার ফোকাস বিন্দু ও মেরুর মাঝে যে কোনো বিন্দুতে, তাহলে এই হয়ে গেল দর্পণ, এই হলো মেরু, বক্রতা কেন্দ্র ফোকাস। তাহলে বস্তুকে ধরে নিলাম এখানে রাখছি, তাহলে একটি রশ্মি প্রধান অক্ষের সমান্তরালভাবে যাবে, যেটি প্রতিফলনের পর মুখ্য ফোকাস বিন্দু দিয়ে চলে যাবে। আরেকটি রশ্মিকে আমরা বক্রতা কেন্দ্র বরাবর নেব, তাহলে এই রশ্মিটি বক্রতা কেন্দ্র বরাবর দর্পণে আপতিত হলো, প্রতিফলনের পর সেই রেখা বরাবরই চলে যাবে। তাহলে এই যে দুটি রশ্মি পরস্পর দেখো কি হচ্ছে, মনে হচ্ছে যেন একটা বিন্দু থেকে অপসারিত হচ্ছে। তাহলে এটাকে ডট ডট করে যদি পেছনে বাড়ানো যায়, তাহলে দেখো দর্পণের পেছনে একটা বিন্দুতে মিলিত হচ্ছে এবং মনে হচ্ছে এই বিন্দু থেকেই এই দুটি রশ্মি পরস্পর ছড়িয়ে যাচ্ছে। তাহলে এরা তো কখনোই মিলিত হবে না এই দিকে গিয়ে, কখনোই, যেহেতু পরস্পর থেকে দূরত্ব বাড়তেই আছে, এই রশ্মিটা অপসারী প্রকৃতির রশ্মি, কখনোই মিলিত হবে না, ছড়িয়েই পড়বে। তাহলে মিলিত কোথায় হবে, পেছনে গিয়ে মিলিত হয়েছে, মানে ডট ডট আকারে যদি নিয়ে যায় তাহলে এই বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে হচ্ছে। তাহলে এখানে প্রতিবিম্বটা গঠিত হবে। তাহলে বস্তুকে যখন আমরা ফোকাস এবং মেরুর মাঝখানে রাখলাম, তাহলে তার প্রতিবিম্ব দর্পণের পেছনে পেলাম, আর দর্পণের পেছনে প্রতিবিম্ব গঠিত হওয়া মানে সেটা কি হবে, অসৎ এবং সমশীর্ষ হবে। তাহলে প্রতিবিম্বের অবস্থান কোথায়, দর্পণের পিছনে প্রতিবিম্ব গঠিত হলো এবং তার প্রকৃতি হলো অসৎ, সমশীর্ষ এবং বিবর্ধিত। বস্তু এইটুকুটা, প্রতিবিম্ব দেখো অনেকটাই বড়, তাহলে কি হবে, এটা বিবর্ধিত প্রতিবিম্ব পেলাম, বিবর্ধিত। তাহলে রৈখিক বিবর্ধনের মান কি হবে, তাহলে দেখো খেয়াল করে, একটু আগে বললাম মেরু থেকে এখন প্রতিবিম্ব দূরত্ব কোথায়, এইটা। তাহলে মেরু থেকে প্রতিবিম্ব দূরত্ব যখন আমি মাপছি, ভি হচ্ছে পজিটিভ এবং ইউ হচ্ছে নেগেটিভ, কারণ বস্তু এখানে রাখা। তাহলে মেরু থেকে বস্তুর দূরত্ব এইটুকু, ইউ হচ্ছে নেগেটিভ। তাহলে রৈখিক বিবর্ধনের ক্ষেত্রে দেখো, রৈখিক বিবর্ধনের মান 1-এর থেকে তো বেশি হবে, কিন্তু চিহ্নটা কি হবে, প্রতিবিম্বের দূরত্ব ভি সেটা পজিটিভ, এক্ষেত্রে ভি হয়ে গেল পজিটিভ এবং ইউ হয়ে গেল নেগেটিভ। তাহলে আলটিমেট দেখো এই নেগেটিভ কেটে গেল আর রেজাল্ট আমরা পেলাম পজিটিভ। তাহলে এক্ষেত্রে প্রতিবিম্ব যখন অসৎ হলে রৈখিক বিবর্ধন ধনাত্মক বা পজিটিভ হয়। তাহলে এইভাবে আমরা অবতল দর্পণের সামনে বস্তুকে রাখলাম বিভিন্ন অবস্থানে এবং তার ফলে কী ধরনের প্রতিবিম্ব আমরা পেলাম তার ছবি আঁকলাম, তার প্রকৃতি এবং অবস্থান নির্ণয় করলাম। একই রকমভাবে উত্তল দর্পণের ক্ষেত্রেও আমরা করব। নেক্সট, উত্তল দর্পণের সামনে যদি আমরা যে কোনো অবস্থানে বস্তুকে রাখি, উত্তল দর্পণের সামনের দিকে এটা, পেছনের দিকে এটা, তাহলে উত্তল দর্পণের পেছনের দিকে বক্রতা কেন্দ্র এবং ফোকাস থাকে, ঠিক আছে। তো উত্তল দর্পণের সামনে যে কোনো অবস্থানে যদি বস্তুকে রাখা হয়, তার প্রতিবিম্ব সর্বদা মেরু এবং ফোকাসের মাঝেই গঠিত হয়। যেই কোনো জায়গায় তুমি বস্তুকে রাখো, সর্বদা তার প্রতিবিম্ব মেরু এবং ফোকাস দূরত্ব এর মাঝখানেই হবে। দেখো এখানে প্রতিবিম্বটাই গঠিত হয়েছে। বস্তুর দৈর্ঘ্য এতটা ছিল, প্রতিবিম্বের দৈর্ঘ্য ছোট হয়ে গেছে। তাহলে প্রতিবিম্বের অবস্থানে আমরা কি জানলাম, উত্তল দর্পণের সামনে যে কোনো অবস্থানে বস্তুকে রাখলে প্রতিবিম্ব সর্বদা মেরু, দর্পণের পেছনে মেরু ও ফোকাস বিন্দুর মধ্যে গঠিত হয়, ফোকাস বিন্দুর মধ্যে গঠিত হয় যে কোনো অবস্থানে। এবং প্রতিবিম্বের প্রকৃতি কীরূপ হবে, সদ, সমশীর্ষ, খর্বাকায়, কারণ ছোট প্রতিবিম্ব আমরা পেয়েছি। রৈখিক বিবর্ধনের মান তার মানে 1-এর থেকে ছোট হবে। আর প্রকৃতি কি হচ্ছে, দেখো সমশীর্ষ প্রতিবিম্ব গঠিত হয়েছে,
তাহলে অসৎ, সমশীর্ষ এবং খর্বাকায় প্রতিবিম্ব, তাহলে রৈখিক বিবর্ধনের মান কী হবে? অসৎ প্রতিবিম্বের ক্ষেত্রে পজিটিভ হবে। কেমন করে পজিটিভ হলো দেখো, মেরু থেকে আমি বস্তুর দূরত্ব নিলাম ইউ, তাহলে ইউ তো নেগেটিভ, বস্তুর দূরত্ব হচ্ছে নেগেটিভ, আর প্রতিবিম্বর দূরত্ব এতটা ভি, ডান দিকে মাপছি, তাহলে ভি হবে পজিটিভ। তাহলে উত্তল দর্পণের ক্ষেত্রে চিহ্ন নির্ণয় যদি আমি করি, তো এখানে আমি করে দিচ্ছি, দেখো এই হচ্ছে আমাদের উত্তল দর্পণ। উত্তল দর্পণের বক্রতা কেন্দ্র এটা, মুখ্য ফোকাস বিন্দু এটা, মেরু হচ্ছে এটা। বস্তুকে সর্বদা আমরা বাঁ দিকেই রাখবো, তাহলে ইউ হবে অলওয়েজ নেগেটিভ। প্রতিবিম্ব সর্বদা মেরু এবং ফোকাসের মধ্যেই গঠিত হয়, অর্থাৎ ভি হবে অলওয়েজ পজিটিভ, বস্তু দূরত্ব অলওয়েজ পজিটিভ হবে উত্তল দর্পণের ক্ষেত্রে। এবার দেখো মেরুর ডান দিকে ফোকাস আছে, তাহলে ফোকাস দূরত্ব মেরু থেকে ফোকাস বিন্দুর দূরত্ব ডান দিকে, তাহলে ফোকাস দূরত্ব হচ্ছে উত্তল দর্পণের ক্ষেত্রে ধনাত্মক বা পজিটিভ। তাহলে ধনাত্মক ফোকাস দূরত্ব বিশিষ্ট দর্পণকে কোন দর্পণ বলা হয়? উত্তর হয়ে যাবে উত্তল দর্পণ। উত্তল দর্পণে ফোকাস দূরত্ব ধনাত্মক হয়, বক্রতা ব্যাসার্ধ আর এর মান ধনাত্মক হয়। এই হয়ে গেল উত্তল দর্পণের চিহ্ন নির্ণয়। তাহলে প্রকৃতি কি হচ্ছে? অসৎ, সমশীর্ষ, খর্বাকায়। অসৎ প্রতিবিম্বের জন্য আমরা ভি এখানে পজিটিভ পাচ্ছি, ইউ নেগেটিভ পাচ্ছি, তাহলে আলটিমেট দেখো ভি হয়ে গেল পজিটিভ, ইউ হয়ে গেল নেগেটিভ। এই নেগেটিভ এবং ফর্মুলার নেগেটিভ কেটে গেল, তাহলে রৈখিক বিবর্ধনের মান পজিটিভ পাচ্ছি, অর্থাৎ অসৎ প্রতিবিম্ব পাচ্ছি উত্তল দর্পণের ক্ষেত্রে। এবার আমরা পড়ব যে গোলীয় দর্পণের ব্যবহার, অর্থাৎ অবতল দর্পণ কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং উত্তল দর্পণ কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়, সেই ব্যবহারগুলো পড়ব। পরের পয়েন্ট, গোলীয় দর্পণের ব্যবহার। প্রথমে আমরা অবতল দর্পণের ব্যবহার জেনে নেব। তো দেখো অবতল দর্পণ দন্ত চিকিৎসায় ব্যবহার করা হয়, অর্থাৎ দাঁতের চিকিৎসায় ডাক্তাররা অবতল দর্পণের ব্যবহার করে থাকেন। মোটর গাড়ির হেডলাইটে অবতল দর্পণ ব্যবহার করা হয়, তারপরে সার্চ লাইট এবং টর্চ লাইটেও অবতল দর্পণ ব্যবহার করা হয়। একটা জিনিস মনে রাখবে, মোটর গাড়ির হেডলাইটে অধিবৃত্তীয় দর্পণ ব্যবহার করা হয়, অর্থাৎ সেমি সার্কুলার দর্পণ। তো যদি কোয়েশ্চেনে অধিবৃত্তীয় দর্পণ এবং অবতল দর্পণ দুটোই থাকে, অ্যান্সার কিন্তু অধিবৃত্তীয় দর্পণটাই করতে হবে তোমাদের, এটাই প্রেফার পাবে বেশি। তারপরে অবতল দর্পণ আর কি ক্ষেত্রে ব্যবহার করা হয়? দাড়ি কাটার ক্ষেত্রে আয়নাতে বা সেলুনে ব্যবহার করা হয় অবতল দর্পণ। উত্তল দর্পণের ব্যবহার যদি বলি, মোটর গাড়ির রিয়ার ভিউ ফাইন্ডার গ্লাসে, অর্থাৎ যেটাকে আমরা লুকিং গ্লাস বলি, সেই লুকিং গ্লাসে এই উত্তল দর্পণ ব্যবহার করা হয়। রাস্তার স্ট্রিট ল্যাম্পে বা স্ট্রিট লাইটে এভাবে থাকে যে লাইটগুলো দেখবে রাস্তায়, সেগুলোতে এই জায়গাটাই থাকে উত্তল দর্পণ। আর চুরির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সোনার দোকানের সামনে দেখবে এক ধরনের আয়না দেওয়া থাকে, যার দ্বারা অনেকটা ক্ষেত্র জুড়ে দেখা যায় যাতে কোনো চোর আসছে কিনা বা ডাকাত আসছে কিনা, তো সেটা দেখতে পাওয়ার জন্য সোনার দোকানের সামনে উত্তল দর্পণ ব্যবহার করা হয়। মেট্রো স্টেশনেও উত্তল দর্পণ থাকে। তো এখানে একটা কোয়েশ্চেন, যে মোটর গাড়ির রিয়ার ভিউ ফাইন্ডার গ্লাসে উত্তল দর্পণ কেন ব্যবহার করা হয়? কারণ উত্তল দর্পণটা দেখতে এরকম শেপ, তো এর দৃষ্টিক্ষেত্র অনেকটাই বেশি, ছোট দেখাই প্রতিবিম্বকে, কিন্তু অনেকটা জায়গা জুড়ে দেখায়, তার জন্য মোটর গাড়ির রিয়ার ভিউ ফাইন্ডার গ্লাসে উত্তল দর্পণ ব্যবহার করা হয়। তো আজকের ক্লাসে আমরা কি জানলাম গোলীয় দর্পণ সম্পর্কে, যে গোলীয় দর্পণ হচ্ছে দুই প্রকার, অবতল দর্পণ এবং উত্তল দর্পণ। অবতল দর্পণের সামনে বিভিন্ন অবস্থানে বস্তুকে রাখলে প্রতিবিম্ব কোথায় গঠিত হয় তাদের বৈশিষ্ট্য জানতে পারলাম। উত্তল দর্পণে কী ধরনের প্রতিবিম্ব গঠিত হয় সেটা জানলাম, এবং গোলীয় দর্পণের ব্যবহার সম্পর্কে জানলাম। তো আমাদের ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেল বিএস নার্সিং একাডেমিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং শেয়ার করবে, এবং আমাদের কম্বো ম্যারাথন ব্যাচে অ্যাডমিশন হতে কন্ট্যাক্ট করবে ওপরে দেওয়া নম্বরে। দেখো ওপরে আমি নাম্বার দিয়ে রেখেছি আমার, 9564067133। এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে বা কল করে আমাদের কম্বো ম্যারাথন ব্যাচ এএনএম জিএনএম নার্সিংয়ের জন্য চলছে, সেটাতে অ্যাডমিশন নিতে কল করবে।